আমি ঝিনুকা তাহার, জাতীয় টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজ আমি এসেছি জনাব আজম ফারুকের বাসায়। যিনি একজন চলচ্চিত্র নির্মাতা, সাংস্কৃতিক সংগঠক, সাংবাদিক এবং মুক্তিযুদ্ধের একজন বলিষ্ঠ সংগঠক। স্যার, কেমন আছেন আপনি? হ্যাঁ, আছি, ভালোই আছি। তবে বর্তমানে করোনা ভাইরাসের সময়ে আমাদের তো খুব ভালো থাকার কথা নয়, কারণ আমরা সবাই এই একটা মৃত্যু চিন্তার মধ্যে দিয়ে আছি। আজ আছি তো কাল নেই, এমন একটি অবস্থায় আজকে তোমার সাথে আমি কথা বলছি, কালকে সেই কথা বলার আমার সুযোগ থাকবে কিনা তারও কোনো গ্যারান্টি নেই। স্যার, আপনার জন্ম কোথায় এবং কত সনে সেটা? আমার জন্ম কোথায় কথাটা বলতে গেলে তোমরা অবশ্যই একটু হাসবে। গ্রামটির নাম হচ্ছে বাসুরাগলা। বাসুরাগলা শব্দের অর্থ হচ্ছে যে গরু বাঁধা থাকে, বাসুরাগলা থাকে। এটা তো স্বাভাবিকভাবেই থাকে, তারপরে রেখেছে বাসুরাগলা নাম। এবং আমার ইউনিয়নের নামটা হচ্ছে চন্দ্রকোনা। এবং আমার গ্রামের পাশে যে বিলটি আছে তার নাম হচ্ছে মেহেদিরাঙ্গা। মেহেদিরাঙ্গা বিলের পাশে বাসুরাগলা গ্রাম, সেই গ্রামে আমার জন্ম। এবং 1950 সনে আমি সেখানে জন্মগ্রহণ করি। আচ্ছা স্যার, আমি আর একটু জানতে চাইবো আপনার পিতামাতা সম্পর্কে যদি একটু বলতেন। আমার পিতা, তিনি ছিলেন একজন সরকারি চাকরিজীবী। পরবর্তী সময়ে ছাপাখানা মানে প্রিন্টিং বিজনেসের সাথে তিনি জড়িত ছিলেন। এবং আমার মা ছিলেন একজন স্কুল শিক্ষিকা। এবং আমরা বেড়ে উঠি ময়মনসিংহ শহরে। এই হচ্ছে মোটামুটি পিতামাতার পরিচয়। স্যার, আপনার ভাই বোন কজন যদি বলতেন? হ্যাঁ, ভাই বোনের কথা বলতে গেলে তো যেটা হচ্ছে যে তৎকালীন সময়ে এটা তেমন কোনো বিষয় ছিল না, কিন্তু এখন যেটা হচ্ছে যে আমাদের ভাই বোনের সংখ্যা ছিল 10 জন, এবং তার মধ্যে আমি 5 নাম্বার। এবং আমরা মোটামুটি এবং গর্বের সাথে সেটা বলতে পারি যে আমাদের মা যদিও ছোটবেলা মারা গিয়েছেন, আমার পিতা আর বিএডে করেননি। আমাদের 10 ভাই বোনকেই উনি লেখাপড়া করিয়েছেন। এবং সেই 10 জনের মধ্যে আমরা 8 জনই বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি নিয়েছি। এক বোন অনার্স পর্যন্ত লেখাপড়া করার অবস্থায় বিয়ে হয়েছে। আরেক ভাই সেনাবাহিনীতে যোগদান করার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটা করা হয়নি, তিনি ব্যবসা করছেন। স্যার, আপনার শিশুকাল এবং শৈশব সম্পর্কে যদি আমাদের একটু বলতেন। আমার জন্ম যদিও বাসুরাগলায়, কিন্তু আমার শিশু এবং শৈশব ছাত্র জীবন কেটেছে ময়মনসিংহ শহরে, এবং সেখানেই আমি বড় হয়েছি। জেনেছি স্যার আপনি রাজনীতির সাথেও জড়িত ছিলেন, এই সম্পর্কে যদি আমাদের কিছু বলতেন স্যার। হ্যাঁ, রাজনীতির সাথে জড়িত হওয়াটা হচ্ছে যে আমি এসএসসি পরীক্ষা পাশ করার পর ইন্টারমিডিয়েটে অ্যাডমিশন নিই। এবং তখন 3টি রাজনৈতিক ছাত্র সংগঠন ছিল, একটি ছাত্র ইউনিয়ন, একটি ছাত্রলীগ এবং একটি ইসলামিক ছাত্র সংঘ। ছাত্র ইউনিয়নটা ছিল মোর কালচারাল ওরিয়েন্টেড একটা সংগঠন, যার জন্যে আমি ছাত্র ইউনিয়নে যোগদান করি এবং সেই ছাত্র ইউনিয়নের সাথেই জড়িত ছিলাম। স্যার, আপনার সাংস্কৃতিক অঙ্গনে কিভাবে আগমন ঘটলো এটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি স্যার। আমি যে কলেজটাতে পড়তাম সেটা ছিল ইন্টারমিডিয়েট কলেজ। পরে রাসেরাবাদ কলেজ নামে ময়মনসিংহের বৃহত্তম কলেজ, সেই কলেজে আমি অ্যাডমিশন নেই
এবং ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে সেখানে জেনারেল সেক্রেটারি পোস্টে আমি প্রতিদ্বন্দ্বিতা করি এবং বিপুল ভোটে জয়লাভ করি। তখন ছাত্র রাজনীতি, যেহেতু ছাত্র ইউনিয়ন করতাম, পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনের সাথেও জড়িয়ে যাই এবং ময়মনসিংহে কয়েকজন তরুণ জাগ্রত নাট্য গোষ্ঠী নামে একটি সংগঠন গঠন করে এবং আমার কাছে তারা এসে প্রস্তাব করে সভাপতির দায়িত্ব নেওয়ার জন্য। আমি সম্মত হই এবং সেই জাগ্রত নাট্য গোষ্ঠীর সাথে সম্পৃক্ত হওয়ার মধ্য দিয়েই মূলত আমার সাংস্কৃতিক অঙ্গনে যাত্রা। স্যার, আপনার একটা ইন্টারভিউ হতে দেখতে পেলাম আপনি 40 বছর যাবৎ ইংল্যান্ডে আছেন। তো ইংল্যান্ডের জীবনযাপন সম্পর্কে আমাদের কিছু বলেন স্যার। হ্যাঁ, 40 বছর যাবৎ আমি আছি এবং সেখানে সেটা থাকার কারণটা হচ্ছে যে দেশ স্বাধীন হওয়ার পর আমি রাজনীতির সাথে খুব জড়িয়ে পড়ি এবং এক পর্যায়ে অসুস্থ হয়ে যাই। তারপর মূলত চিকিৎসার জন্য আমার হার্টটা এনলার্জড হয়ে যায়। চিকিৎসার জন্যই আমি ইংল্যান্ডে যাই এবং সেখানে যে সাংবাদিকতার উপরে লেখাপড়া করি এবং সেখানে একটা বাংলা পত্রিকা দেশবার্তা নামে সেটার ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্ব গ্রহণ করি। আমরা সেখানে কবি, সাহিত্যিক এবং সাংবাদিকরা মিলে আমরা বাংলা সাহিত্য পরিষদ নামে একটা সংগঠন গড়ে তুলি এবং সেটা প্রথম প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব আমি গ্রহণ করি এবং এই সংগঠনটি হচ্ছে বাংলাদেশের বাইরে প্রথম বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বাঙালিদের মিলিত একটি সংগঠন। এই সংগঠনের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আমরা যেটা হচ্ছে যে গণমুখী কাজকর্ম এবং বিভিন্ন সময়ে আমরা বাংলাদেশ থেকে, পশ্চিমবঙ্গ থেকে কবি সাহিত্যিকদেরকে নিয়ে প্রায় প্রতি বছরই আমরা ব্যাপক আকারে সম্মেলন করতাম এবং সেগুলি অনুষ্ঠিত হতো লন্ডন ইউনিভার্সিটির ইউনিয়ন হলে এবং সে সাথে আমরা মে দিবস উদযাপন করেছি এবং আমি গর্বের সাথে আজকে একটা কথা বলতে পারি, আজকে সারা পৃথিবীব্যাপী যে বৈশাখী মেলা উদযাপন করা হচ্ছে 1987 সনে পূর্ব লন্ডনের ছোট্ট মাঠে বাংলা সাহিত্য পরিষদের পক্ষ থেকে আমি সেই বৈশাখী মেলাটি উদ্বোধন করি এবং আমরা অব্যাহত রাখি আমাদের গণমুখী সাংস্কৃতিক কর্মকাণ্ডের। আমরা সেখানে নাটক মঞ্চায়ন করেছি এবং জেনে হয়তো আশ্চর্য হবে যে কমনওয়েলথ ইনস্টিটিউটে প্রথম বাংলা নাটক বাংলাদেশ সেন্টারের পক্ষ থেকে প্রথম আমরাই মঞ্চায়ন করি। বিদেশে থাকেন অথচ স্যার এখানে চলচ্চিত্র নির্মাণ করলেন বাংলাদেশে এবং পুরস্কার পেলেন, এই সম্পর্কে আমাদের কিছু বলুন। শিশুকাল থেকেই আমি সাংস্কৃতিক অঙ্গনের সাথে জড়িত। স্কুলের নাটকে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতাম, সেখান থেকেই সাংস্কৃতিক কর্মকাণ্ডের একটি পোকা মাথায় ঢুকে যায় এবং তোমরা জানো ঢেকি স্বর্গে গেলেও বাড়াবানি, আমারও তাই হয়েছে। তো মাথার মধ্যে আমার পোকা ছিল ছোটবেলা থেকে এবং তখন ছোটবেলায় আমরা দিলীপ কুমারের নাম তোমরা নিশ্চয়ই শুনেছ। তার অভিনয় আমার খুব পছন্দ ছিল, তার ছবি অনেক দেখতাম, মনে মনে স্বপ্ন দেখতাম যে বড় হয়ে একদিন দিলীপ কুমার হব। কিন্তু সেটা স্বপ্ন দেখা তো এক জিনিস আর বাস্তবতা তো ভিন্ন জিনিস। দিলীপ কুমার হওয়া তো আর সম্ভব হয়নি, কিন্তু তারপরেও বিদেশে যে এই সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং নাটকের মধ্যে দিয়ে সেই চাহিদাটা মেটানোর চেষ্টা করেছি। তারপরেও আমি বাংলাদেশে এসে মাঝে মাঝে এখান থেকে নাটক, টেলিফিল্ম ইত্যাদি তৈরি করে নিয়ে যেতাম এবং আমি একটি বিখ্যাত কাজ করেছি আমি দাবি করি, যেটা আমার
ইউটিউব চ্যানেল যাত্রী টিভিতে দেওয়া হয়েছে। ময়মনসিংহের অবহেলিত নাট্যশিল্পীদের জীবন নিয়ে একটি বাস্তবধর্মী প্রতিবেদন বা নাটক তৈরি করেছি, এবং সেই নাটকটি তোমরা জানো যে মফস্বল শহরগুলিতে যারা নাটকে অভিনয় করে মঞ্চে উঠে রাজা বাদশার অভিনয়, আমি সিরাজউদ্দৌলা, আমি আকবর, তাই না? কিন্তু অভিনয় শেষ করে যাওয়ার পরে বাসায় যে পর্যাপ্ত ভাত থাকে না যে পেট ভরে খেয়ে ঘুমাবো। 3 মাস 6 মাস রিহার্সেল করে আমরা একটা নাটক করতাম। বলতে দ্বিধা নেই, একটা সিগারেট আমরা 3 জন 4 জন ভাগ করে খেতাম, কলম দিয়ে দাগ দিয়ে দিতাম কে কতটুকু খাবে। মুড়ি আনতাম, মুড়ি খেতে হইতো। এখানে একটা মজার বিষয় হচ্ছে যে আমাদের এখানে একজন ছিল আমাদের সংগঠনের সাথে, তার নাম আব্দুল সালাম, খুব শক্তিশালী মোটা ছিল। সে বলতো সবাইকে ভাগ করে দিলে সমান সমান, আমাকে তো যেটুকু দিয়েছ এটা তোমার গলা বন্ধ নামবে না। যার জন্য তাকে আমাদের সবাইকে আরো একমত করে আমাদের ভাগ করে দিয়ে কে হতো। এগুলো হচ্ছে বাস্তবতা, এগুলো হচ্ছে কিন্তু ইতিহাস। এটা আজকে তোমার কাছে আমি ইন্টারভিউ কথা বলছি তা নয়। আমরা তৎকালীন সময়ে কিভাবে নাট্যশিল্পীরা মঞ্চে নাটক করেছি, কি ধরনের ত্যাগ তিতিক্ষা আমাদের দিতে হয়েছে। আমরা তো কেউ সেই রাজা বাদশার ফ্যামিলি থেকে আসিনি, সবাই আমরা মিডিল ক্লাস, লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি থেকে এসেছি। শুধুমাত্র আমাদের সেই নাটক অভিনয় করার যে নেশা, সেই নেশাটার কারণে করতাম। যাই হোক, তারপর তো ইংল্যান্ডে যাওয়া হয়, এবং ইংল্যান্ডে যেই তোমাদের বলেছি টিভি করেছি। বাংলাদেশে আমার ইচ্ছা ছিল যে এসে একটা চলচ্চিত্র নির্মাণ করব, এবং সেই চিন্তাটা এই জন্য আসলো যে ব্রিটেনে মেইন স্ট্রিম সিনেমা হলগুলিতে ইন্ডিয়া, পাকিস্তান, এমনকি শ্রীলঙ্কার ছবিও পর্যন্ত দেখানো হয়, সেখানে বাংলাদেশের চলচ্চিত্রের কোনো প্রতিনিধিত্ব নেই। এটা আমাকে খুব দুঃখ দিত, কারণ বাংলাদেশে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে দেখানোর মতন সেই ধরনের চলচ্চিত্র ছিল না। এক সময়ও যদিও কিছু কিছু চলচ্চিত্র নির্মাণ হয়েছে বাংলাদেশে, তৎকালীন সময় সেই চলচ্চিত্র প্রদর্শনে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মটা ছিল। সেই চিন্তা থেকে আমি এখানে বাংলাদেশে আসি এবং সপরিবারে চলে আসি যে এখানে সাংস্কৃতিক অঙ্গনে কিছু কাজকর্ম করবো, কারণ অর্থের পেছনে ছোটার তো শেষ নেই। তবে বিদেশে থাকার কারণে তিলে তিলে কিছু অর্থ সঞ্চয় করেছিলাম, ঢাকায় একটা ফ্ল্যাট নিয়েছিলাম। তো ভাবলাম কিছুদিন থেকে আসি আমার 2টা মেয়ে সহ, যে তারাও আমাদের সংস্কৃতির সাথে পরিচিত হবে, হারিয়ে যাবে না পরবর্তী সময়ে। যেটা হয় সাধারণত বিদেশে, তোমরা জানো কিনা, ছেলেমেয়েরা বড় হচ্ছে, স্কুল কলেজে লেখাপড়া করছে, তারপর পিতা মাতার সাথে আর তাদের কোনো সম্পর্ক থাকে না, বিকজ একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়ে যায়। তা আমি সেই গ্যাপটা তৈরি যাতে না হয়, সেই জন্য আমার মেয়ে দুটোকে আমি এখানে আমাদের সংস্কৃতির সাথে পরিচয় করাতে চেয়েছি, এবং আমি সেটা সক্ষম হয়েছি। যাই হোক, বাংলাদেশে চলে আসার পরে কয়েকটি নাটকে এবং 2টি সিরিয়ালে আমি অভিনয় করেছি, এবং এরপরে চিন্তা করলাম যে আমি একটা শিল্পসম্মত চলচ্চিত্র নির্মাণ করব। সৈয়দ সিরাজের লেখা এই চন্দ্রগ্রহণ চলচ্চিত্রটি নির্মাণ করার উদ্যোগ নেই, এবং যার সাথে নাটক এবং সিরিয়াল করতাম মুরাদ পারভেজ, নাটকের পরিচালক ছিল, তাকে দিয়ে আমি চন্দ্রগ্রহণ চলচ্চিত্রটি পরিচালনার দায়িত্ব দেই, এবং আমরা চন্দ্রগ্রহণ চলচ্চিত্রটি নির্মাণ করি। এবং এটি নির্মাণ করার জন্য আমরা গতানুগতিক ধারায় যে চলচ্চিত্রের শুটিং হয় সেভাবে করি। 500 প্যাসেঞ্জার ক্যারি করে
এরকম একটি জাহাজ নিয়ে সমস্ত কলা কৌশলী যন্ত্রপাতি সমস্ত কিছু নিয়ে খুলনার একটা তোমার গ্রামের বাজারে সেটাকে নোংর করে সেখানে আমরা চলচ্চিত্রটা শুটিং করি এবং শুটিং করার পরে এই চলচ্চিত্রের কাহিনী তোমাদের জানা আছে কিনা আমি জানি না, কিন্তু আমি সংক্ষেপে বলছি। এটা হচ্ছে একজন প্রতিবন্ধী নারী যে কথা বলতে পারে না, সে একটি গাছের নিচে থাকে, তার সাথে বিভিন্ন জন বিভিন্নভাবে তার সাথে মিলিত হয়, সে তো কথাই জানে না, তারপর সে প্রেগনেন্ট হয় এবং এরা কেউ জানে না যারা তার সাথে মিলিত হচ্ছে যে অন্য কেউ এটার সাথে যুক্ত। সবাই মনে করে ওই বাচ্চাকে কোথায় দেয়, সবাই আদর যত্ন করে বাচ্চাটিকে লালন করে। তারপর যখন বিয়ে দেওয়ার প্রশ্ন আসে এবং যে ছেলেটির কাছে সাথে ওই মেয়েটির একটা ভালোবাসার সম্পর্ক গড়ে উঠছে, তার পিতা সেখানে আপত্তি করে না, আমার ছেলের সাথে তার বিয়ে করানো সম্ভব নয়। কেন সম্ভব নয়? পরে সেটা জানা যায় এবং সেই তার ছেলে মেয়ের কাছে গিয়ে বলে যে তোমাদের বিয়ে হওয়া সম্ভব নয়, এই জন্যে তোমরা দুজন ভাই বোন। আকাশ ভাঙে ভেঙে পড়ে তাদের মাথায়, তারা ভাই বোন হয় কিভাবে? এই যে কথাগুলি গোপন রেখেছে বদলুরি সেই প্রতিবন্ধী নারীর সাথে মেলামেশার বিষয়টি, সে তো জানে যে মেয়েটি তার, এবং সেই গল্পটি নিয়ে আমি চলচ্চিত্র নির্মাণ করি এবং 9টা ক্যাটাগরি সহ শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার আমি অর্জন করি 2010 সালে, এবং বিভিন্ন মহলেই আমার চলচ্চিত্র নন্দিত হয়েছে এবং আমার উদ্দেশ্য যেটা ছিল সেটা সফল হয়েছে। বিশ্বের বিভিন্ন ফেস্টিভ্যালগুলিতে আমি চলচ্চিত্রটিকে পাঠিয়েছি, প্রশংসিত হয়েছে। ব্রিটেনে দেখিয়েছি, কানাডায় দেখিয়েছি, আমেরিকায়, অস্ট্রেলিয়ায়, ইউরোপের বিভিন্ন দেশে দেখো প্রবাসীরা তারা হলের মধ্যে ছোট প্রজেক্টর ভাড়া করে আমার চলচ্চিত্রকে দেখিয়েছে। তারপর আমার আরো ইচ্ছা ছিল যে আমি আরো চলচ্চিত্র নির্মাণ করব এবং বাইলিঙ্গুয়াল চলচ্চিত্র নির্মাণ করার আমার ইচ্ছা ছিল। এবং ব্রিটেনে যেহেতু আমি দীর্ঘদিন যাবৎ আছি, সেখানে বিভিন্ন সাংস্কৃতিক ফোরামের সাথে আমি জড়িত। সেখানে থার্ড ওয়ার্ল্ড কালচারাল সোসাইটি নামে একটি সংগঠন আছে, তারাও তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশে চলচ্চিত্র দেখায়, আমারটাও সেখানে দেখানো হয়েছে। যাই হোক, আমি বাইলিঙ্গুয়াল চলচ্চিত্র তৈরি করার উদ্যোগ গ্রহণ করেছিলাম, কিন্তু এটা তোমাকে আমার অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, আমি অত্যন্ত বেদনাহত, মর্মাহত। তুমি যাই বলো না কেন, যে কোনো বিশেষণে বিশেষিত বলো, আমি শোকাহত যে আমি পরবর্তী সময়ে যে চলচ্চিত্রটি নির্মাণ করলাম, উদ্যোগ গ্রহণ করলাম আমারই লেখা উপন্যাস নিয়ে, কিন্তু যাদের উপর দায়িত্ব দিলাম তারা যথাযথভাবে সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে। আমাদের বাঙালিদের একটা স্বভাব আছে, বলে থাকি, সোনার মুরগি ডিম দেয় একটা কথা আছে না, প্রতিদিন একটা করে ডিম খেয়ে আমরা সন্তুষ্ট হই না, এটার পেট থেকে সবগুলি ডিম একবার বের করে নিয়ে খেয়ে। আমি বিদেশ থেকে এসেছি, ইংল্যান্ড থেকে এসেছি, মনে করো আমি বোধহয় ব্যাগ ভর্তি টাকা নিয়ে এসেছি, তা আসিনি। আমি সেখানে তিলে তিলে সঞ্চয় করে কিছু অর্থ তৈরি করে, আমি মধ্যবিত্ত মানুষ, সেখানে বিদেশে থাকার কারণে কিছু আমার অর্থ হয়েছে এবং সেগুলি আমার যে চিন্তা ভাবনা এবং যেটার মধ্যে আমি আনন্দ পাই, আমি পোলাও কর্মা এই সেই ইত্যাদি না খেয়ে আমি এটাতে নাটক করি, এটাতে ছবি করি, কিন্তু এখানে ব্যর্থ হলাম। যাদের উপর দায়িত্ব দিয়েছিলাম তারা সেই দায়িত্ব।
স্যার এবার আপনার একটু ব্যক্তিগত প্রশ্নে যাব। আপনার ফ্যামিলি সম্পর্কে যদি একটু বলতেন, আপনার সন্তান কজন এবং তারা কি করছেন বর্তমানে? হ্যাঁ, আমার স্ত্রী আছেন, আমার স্ত্রী এবং আমি এখন বাংলাদেশে আছি। আমার 3টি সন্তান, তারা ইংল্যান্ডে আছে। বড় ছেলে সে কম্পিউটার সায়েন্সে গ্রাজুয়েশন করেছে, সে লন্ডন ট্রান্সপোর্টে চাকরি করছে। তারপর মেয়ে, সে সেখানে একটা হায়ার সেকেন্ডারি স্কুলের টিচার। এবং আমার ছোট মেয়ে, সে এই গত বছর গ্রাজুয়েশন অনার্স কমপ্লিট করে, তোমরা জানো মোহনবাগ এমিনেশন ফিল্ম প্রোডাকশন কোম্পানি, যারা অ্যানিমেটেড ফিল্ম তৈরি করে, সেটাতে সে যোগদান করেছে। আমার বড় ছেলের নাম হচ্ছে শাহিন, মেয়ের ছোট, তার পরের মেয়ের নাম হচ্ছে জাজমিন এবং ছোট মেয়ের নাম হচ্ছে আনিকা। তারা 3জন চাকরি বাকরি করছে। এখন তো গৃহবন্দী অবস্থায় বাসা থেকে কাজ করানো হচ্ছে। তবে সুখের বিষয় হচ্ছে যেটা, যে আমি তাদেরকে খুব চ্যালেঞ্জিং জীবনের মধ্যে দিয়েছি। মানে আমার মেয়েরা, আমি কিন্তু দেশ বিদেশ খুব ভ্রমণ করি, তার মধ্যে জামাইকাও আমি গিয়েছি, গ্রিসে গিয়েছি, ইটালিতে গিয়েছি, ইউরোপের সমস্ত দেশে গিয়েছি, ফরেস্টেও গিয়েছি। এবং এদেরকে আমি চ্যালেঞ্জিং জীবনের মধ্যে দিয়েছি। এরা পাহাড়ের উপরে ঘোড়া চালাতে পারে, সমুদ্রে ঘোড়া চালাতে পারে, প্যারাশুটিং করতে পারে, গ্লাইডিং করতে পারে। কারণ আমার কথা হচ্ছে, জীবনে বেঁচে থাকতে হলে মাথা উঁচু করে বেঁচে থাকতে হবে। মাথা নিচু করে আমি বেঁচে থাকতে রাজি নই, বরং সেটা আমি দিয়ে দিতে রাজি আছি। জীবনে তুমি একবারই বাঁচবে, বাজার করবে, ভালো ভালো রান্না হবে এবং সেই রান্না খেয়ে তুমি মেদ বাড়াবে, তারপরে অসুখ বসুরকে ভুগে বিছানায় করে তুমি মৃত্যুবরণ করবে। সেই জীবন আমি চাই না। এটি হচ্ছে আমার ফ্যামিলি লাইফ এবং এরা সবাই আমরা সুখে শান্তিতে আছি। আপনার সাথে এতক্ষণ কথা বলে অনেক কিছু জানতে পারলাম। একটু যদি বলতেন আপনার পরবর্তী কর্মসূচিগুলো কি? পরবর্তী কর্মসূচি যেটা হচ্ছে সেটা হলো যে সমাজ বদলের সাথে সাথে আজকে নতুন টেকনোলজির যুগ এসেছে এবং সেই টেকনোলজির সাথেই আমাদেরকে তাল মিলিয়ে চলতে হবে। বর্তমান যুগটা হচ্ছে ডিজিটাল যুগ এবং এখানে ইন্টারনেট একটি বিরাট ভূমিকা রাখছে, যার জন্য আমি ইন্টারনেটের সাথেও কাজকর্ম করতে চাচ্ছি। ইউটিউবে যাত্রী টিভি নামে একটি চ্যানেল ইতিমধ্যে আমরা শুরু করেছি, যার কাজকর্ম করছি। তবে এই যাত্রী টিভিটি অন্যান্য টিভি চ্যানেলে একটু ভিন্ন মাত্রার চ্যানেল হিসাবে কাজ করবে, কারণ যে এই চ্যানেলের মাধ্যমে আমরা বিশ্বব্যাপী একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই। আজকের টেলিভিশনগুলিতে নাচ গান, পুরনো দিনের সিনেমা, নাটক, ঘরামি ইত্যাদি দেখানো হচ্ছে, যেগুলি আসলে আমাদের সমাজে বা এর মধ্যে শিক্ষণীয় কিছু নাই। কিন্তু আজকে কথা হচ্ছে যে আজকে এই পুঁজিবাদী বিশ্বে গণতন্ত্রের নামে যা হচ্ছে, খোদ আমেরিকা, রাশিয়া, চীন, ভারতবর্ষ যাই বলো না কেন, আমাদের দেশের কথাও যদি বলো, গণতন্ত্র কিন্তু কোথাও নেই। আজকে যেটা হচ্ছে যে একদিকে মানুষ বিত্তবান থেকে বিত্তবান 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 হয়ে যাচ্ছে, আরেক শ্রেণীর মানুষ না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় মৃত্যুবরণ করছে। আমাদের দেশের কথা যদি বলি, এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে, অন্যদিকে বানের জলে ভাসছে মানুষ। রিলিফ দেওয়া হচ্ছে, সে রিলিফ তাদের ঘরে পৌঁছাচ্ছে না। আজকে না খেয়ে মরছে মানুষ। আমাদের দেশে কিন্তু এখন একটা জীর্ণ শীর্ণ অবস্থা এবং এই অবস্থার পরিবর্তন করতে গেলে আজকে দল বদল করলেই যে অবস্থার পরিবর্তন হবে সেটা আমি বিশ্বাস করি না। আজকে এই দলকে সরিয়ে আরেক দলকে বসাও, অবস্থা একই থাকবে। কারণ পেছন থেকে যারা দল চালাচ্ছে তারা কিন্তু ঠিক সেখানে থাকবে। দলের পরিবর্তন ঘটুক, তাদের কিছু আসে যায় না। আমরা রাজপথে নেমে, মাঠে ময়দানে নেমে
সরকার বিরোধী আন্দোলন বা সরকার পরিবর্তনের কোনো রাজনীতি বা আন্দোলন আমরা করতে চাই না। আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে এই ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বব্যাপী আমাদের যে সমস্ত চ্যানেলগুলি আছে তাদের সাথে যোগাযোগ করে আমরা এর মধ্যে দিয়ে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলব এবং যারা আজকে অন্যায় অত্যাচার অবিচার নিপীড়ন নির্যাতন করছে তাদের চরিত্র আমরা তুলে ধরবো, যাতে করে তারা এই ধরনের কাজ করা থেকে বিরত হতে পারে। এবং এই কাজটা আমাদের করতে হবে। এবং আমি যেহেতু লন্ডনে থাকি, বিশ্বের প্রতিটি দেশেই আমার বন্ধুবান্ধবরা আছে, তাদের সাথে আমি কথা বলেছি এবং তারা বলেছে আপনি এগিয়ে যান, আমরা আছি আপনার সাথে। কাউকে না কাউকে তো এগিয়ে আসতেই হবে। পুরনো দিনে সে রাজনৈতিক খেলা আজকে আমাদেরকে বন্ধ করতে হবে। আজকে আমাদের সাংস্কৃতিক কর্মীদেরকে, কবি সাহিত্যিকদেরকে আজকে এই সমাজ পরিবর্তনের দায়িত্ব কাঁধে নেবে এবং সেই কাজটি আমি করার চেষ্টা করছি। আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ এবং আমাদের দর্শকদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের এই অনুষ্ঠানটি দেখার জন্য।